ফ্রেন্ডস, শুরু করছি আজকের বুক রিডিং এ। অধ্যায় 1, সুখের প্রকৃত অর্থ। আমরা 365 দিন সুখী থাকতে চাই। তো তার গোপন কিছু টিপস নিয়ে এসেছি, এই বইটার মধ্যে আপনারা পাবেন। তো চলুন, সুখের প্রকৃত অর্থটা কি এটা আমরা বুঝে নিই। আমরা আসলে কি খুঁজছি? কল্পনা করুন, আপনি একটি দীর্ঘ পথের যাত্রী। বছরের পর বছর ধরে আপনি দৌড়ে চলেছেন, কখনো ভালো চাকরির জন্য, কখনো বেশি আয়ের জন্য, কখনো একটি সুন্দর বাড়ি, একটি নতুন গাড়ি, কিংবা মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য। প্রতিবারই মনে হয়েছে, আর শুধু এই একটি জিনিস পেলেই আমি সত্যি সুখী হয়ে যাব। কিন্তু প্রশ্ন হলো, সেই জিনিসটি পাওয়ার পর কি সুখ চিরস্থায়ী হয়? সম্ভবত না। কয়েকদিন বা কয়েক সপ্তাহের আনন্দের পর আবার মন নতুন কিছুর খোঁজে ছুটতে শুরু করে, যেন সুখ সবসময় এক ধাপ সামনে দাঁড়িয়ে আছে, আর আমরা শুধু তার পেছনেই ছুটে চলেছি। এই অধ্যায়ের উদ্দেশ্য হলো সেই দৌড় থামিয়ে একটি গভীর প্রশ্ন করা: সুখ আসলে কি? এটা আপনাকে জানতে, বুঝতে, শিখতে হবে। তো সুখ কি কোনো গন্তব্য, ডেস্টিনেশন? কি মনে হয় আপনার? অনেক মানুষ মনে করেন সুখ একটি নির্দিষ্ট অবস্থান, সেখানে পৌঁছালে সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ডিপলি ভাবুন, যদি সুখ কেবল অর্থের উপর নির্ভর করত, তাহলে ধনী মানুষেরা কখনো মানসিক চাপে ভুগতেন না। যদি সুখ কেবল খ্যাতির উপর নির্ভর করত, তাহলে বিখ্যাত মানুষদের জীবনে হতাশা থাকতো না। যদি সুখ কেবল সম্পর্কের উপর নির্ভর করত, তাহলে পৃথিবীর প্রতিটি পরিবারেই শুধু শান্তি বিরাজ করত। বাস্তবে আমরা দেখি, অর্থ, সাফল্য, সম্পর্ক সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর কোনোটি একা সুখের নিশ্চয়তা দেয় না। কারণ সুখ কোনো বাইরের বস্তু নয়। সুখ হলো একটি অভ্যন্তরীণ অভিজ্ঞতা বা ফিলিংস। ছোটবেলার আনন্দ কোথায় হারিয়ে গেল? একটু নিজের শৈশবের কথা ভাবুন। একটি বৃষ্টির দিন, কাগজের নৌকা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, অথবা মায়ের হাতে তৈরি করা সাধারণ একটি খাবার। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কত আনন্দ দিত। তখন আমরা তখন আমাদের কাছে দামি মোবাইল ছিল না, বড় ব্যাংক ব্যালেন্সও ছিল না, চাকরি ছিল না, তবুও আনন্দ ছিল। আজ অনেক কিছু আছে, কিন্তু সেই হাসিটা যেন কোথাও হারিয়ে গেছে। এর কারণ সুখ হারিয়ে যায়নি, বদলে গেছে আমাদের মনোযোগ। আগে আমরা মুহূর্তকে উপভোগ করতাম, এখন আমরা ভবিষ্যৎ নিয়ে এত ব্যস্ত যে বর্তমানকে অনুভব করার সময়ই পাই না। আমরা এখন এত সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছি, বাইরে কোথায় কি ঘটলো সেটা নিয়ে আমরা টেনশন করি, দুঃখ করি, মন খারাপ করি। কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় কোথায় ভালো কি ঘটছে সেটা নিয়ে আমরা আনন্দ করি না। আমাদের মাইন্ড সবসময় নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে ফেঁসে থাকে, আমাদেরকে সেই ফিলিংসটা দেওয়ার চেষ্টা করে। এটা মাইন্ড ট্র্যাপ। এটা আপনাকে বুঝতে হবে। কেন কি আমাদের মাইন্ডে প্রতিদিন 60 থেকে 70 হাজার নেগেটিভ থিঙ্কিং অটোমেটিক্যালি রিলে হতে থাকে, চলতে থাকে। সে ফিলিংস তো আপনি পাবেন। তার সাথে এক্সটার্নালি আপনি যদি আপনার মোবাইলে বসে কোথায় কি হচ্ছে, নেগেটিভ মানে দৃশ্য দেখছেন, সেটা দেখে আপনি ফিল করছেন, খারাপ ফিল করছেন। এই ফিলিংসের
দায়িত্বভার আপনার নিজের। আপনি নিজেই নিজেকে ফিল করাচ্ছেন, কেউ আপনাকে জোর করে ফিল করাচ্ছে না। তুলনা আর অদৃশ্য ফাঁদ। আজকের পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অন্যের জীবন দেখতে পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বিদেশ ভ্রমণ করছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ পদোন্নতি পাচ্ছে। আমরা তাদের জীবনের সেরা মুহূর্তের সঙ্গে নিজের প্রতিদিনের জীবনকে তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় আমাদের মতন অডিয়েন্সকে তাদের রংচঙা, মন গড়া কথা এবং দৃশ্য দেখে আমরা নিজেদেরকে কম্পেয়ার করে নিজেদেরকে ছোট করি, নিজেকে ছোট করি। তার দ্বারা আমরা নেগেটিভ থিঙ্কিং, উপলব্ধি, অনুভব ফিল করি। আমরা তাদের জীবনের সেরা মুহূর্তের সঙ্গে নিজের প্রতিদিনের জীবনকে তুলনা করি। এই তুলনা করাটাই আমাদের ভুল। ফলাফল ফলাফলে নিজের অর্জনগুলো ছোট মনে হতে শুরু করে, নিজের অ্যাচিভমেন্ট গুলোকে ছোট মনে হতে শুরু করে। গতকালকেরই একটা ঘটনা। উম, আমাদের কোম্পানিতে একটা সেফটি মিটিং হচ্ছে। আমরা সেখানে অপারেটররা আছি। আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আমরা সেখানে আছি। আমাদের মধ্য থেকে একজন ওয়ার্কার, তার শিক্ষাগত যোগ্যতা বিলো 8 পাস। সে একটা প্রশ্নের উত্তর দিয়ে একটা প্রাইজ ক্যাপ্টেনের হাত থেকে লুফে নেয়। এটা দেখে আমাদের অনেকের মনের মধ্যেই গিল্টি ফিলিংস আছে যে আমি পিছিয়ে গেলাম। আমরা তার সঙ্গে কম্পেয়ার করে নিজেকে খারাপ ফিল করালাম। এই যে হ্যাবিট, এই যে প্র্যাকটিস, প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়ায়, সমাজে, স্কুলে, অফিসে, বিভিন্ন সেক্টরে আমরা নিজেদেরকে কম্পেয়ার করে ছোট করি। এই প্রতিদিনকার এই ছোট করার অভ্যাসটা, প্যাটার্নটা আমাদের মধ্যে আমরা নিজেরাই ক্রিয়েট করে ফেলেছি অজান্তে, এবং সেই অদৃশ্য ফাঁদে আটকে আছি। কিন্তু আমরা যে কত কিছু অ্যাচিভ করেছি সেগুলো আমরা ভুলে যাই। কোনো একটা জিনিস আমরা অ্যাচিভ করতে পারিনি, ফেলিওর হয়েছে, সেই একটার প্রতি আমরা ঝুলে থাকি। সেটা নিয়ে থিঙ্কিং করি, ওভার থিঙ্কিং করি, স্ট্রেস ফিল করি। কিন্তু লাইফে কত কিছু আমরা অ্যাচিভ করেছি সেটা আমরা গ্রাহ্যই করি না, সেটা আমরা চিন্তাও করি না, কাউন্টিংও করি না, কারোর সঙ্গে শেয়ারও করি না। কিন্তু মনে রাখবেন, তুলনা আনন্দকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। আপনার শক্তিকে, পজিটিভ শক্তিকে ড্রেন করে নিঃশেষ করে দেয়। আপনি যখন নিজের পথ ছেড়ে অন্যের পথ মাপতে শুরু করেন, তখন নিজের অগ্রগতির সৌন্দর্যকে আপনি হারাতে বসেন, আপনার চোখে আর ধরা পড়ে না। সুখ ও সাময়িক আনন্দের পার্থক্য। একটি প্রিয় খাবার খেলে ভালো লাগে, একটি নতুন পোশাক কিনলে উত্তেজনা হয়, একটি নতুন ফোন হাতে পেলে আনন্দ হয়, কিন্তু কয়েকদিন পরে সবই স্বাভাবিক হয়ে যায়। এগুলো সাময়িক আনন্দ। অন্যদিকে কারো পাশে দাঁড়ানো, নিজের কাজের অর্থ খুঁজে পাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের বিবেকের কাছে শান্ত থাকা, এসব যে অনুভূতি দেয় সেটি অনেক গভীর। এটাই দীর্ঘস্থায়ী সুখের ভিত্তি। সুখ একটি অভ্যাস, দুঃখ যেমন আমি একটু আগে আলোচনা করলাম, অভ্যাস, প্যাটার্ন বানিয়ে নিয়েছি প্রতিনিয়ত, সেটাকে কম্পেয়ার করে করে, ফিল করে করে। সুখও আমরা এরকম কম্পেয়ার করে না করে, সুখটাও আমরা এভাবে অভ্যাস করে করে, ফিল করে করে বানাতে পারি, প্র্যাকটিস করতে পারি, হ্যাবিচুয়েট হতে পারি। সুখ হলো একটি অভ্যাস, খাতায় লিখে নিন। সুখ আর কিছুই নয়। দুঃখ যেমন, সুখও সেরকমই একটি অভ্যাস। অনেকেই ভাবেন সুখ ভাগ্যের বিষয়, না, কিন্তু বাস্তবে সুখ অনেকটাই অভ্যাসের ফল,
অনেকটাই কেন, পুরোটাই। যে মানুষ প্রতিদিন অভিযোগ করে সে ধীরে ধীরে অভিযোগের কারণই বেশি দেখতে পায়, এটাই ল অফ অ্যাট্রাকশন। আপনি যেটা দেখবেন সেটাই আপনার কাছে বেশি দেখা দেবে, সেটাই আপনি বেশি দেখতে পাবেন, অ্যাট্রাক্ট করবেন। আপনার মাইন্ডসেট সেভাবেই তৈরি হয়ে থাকবে। আর যে মানুষ প্রতিদিন কৃতজ্ঞ হওয়ার কারণ খোঁজে তার মন ধীরে ধীরে আশার আলো দেখতে শেখে। আমাদের মস্তিষ্ক ঠিক সেই দিকেই শক্তিশালী হয় যেদিকে আমরা তাকে বারবার নিয়ে যাই। একটি ছোট্ট গল্প। এক বৃদ্ধ শিক্ষক তার দুই ছাত্রকে একই কাজ দিলেন। তিনি বললেন, আজ সারাদিন শুধু এমন জিনিস খুঁজে বের করো যা তোমার ভালো লাগে। প্রথম ছাত্র বলল, আজ রাস্তায় অনেক যানজট ছিল, আবহাওয়াও ভালো ছিল না। দ্বিতীয় ছাত্র বলল, হ্যাঁ যানজট ছিল, কিন্তু সেই সময় আমি একটি ভালো বই পড়ার সুযোগ পেয়েছি, আর বৃষ্টির কারণে গাছগুলোকে আরো সুন্দর লাগছিল। ঘটনা একই ছিল, দৃষ্টিভঙ্গি আলাদা ছিল, এবং সেই দৃষ্টিভঙ্গি তাদের অভিজ্ঞতাকে বদলে দিয়েছিল। আজকের অনুশীলন। আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস শুরু করুন। রাতে ঘুমানোর আগে একটি খাতায় লিখুন, আজ কোন কোন 3টি মুহূর্ত আমাকে হাসিয়েছে, আজ আমি কি শিখেছি, নতুন কি শিখেছি, আজ কোন বিষয়ের জন্য আমি কৃতজ্ঞ। 3টা পয়েন্ট। আপনি আজ কোন কোন নতুন বিষয় শিখেছেন, আজ আপনাকে কোন কোন বিষয় আনন্দ দিয়েছে, হাসিয়েছে, আজ কোন বিষয়ের জন্য আপনি গ্র্যাটিটিউড ফিল করেন। প্রথম কয়েকদিন হয়তো উত্তর খুঁজতে সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার মন প্রতিদিন ভালো বিষয়গুলো খুঁজে বের করতে শিখবে। এটাই সুখের বীজ। চলুন এই টাস্কটা এখনই করা যাক। সময় নিচ্ছি, আপনারাও লিখুন, আমি ডায়েরি বার করছি। 3টা প্রশ্ন। এক হচ্ছে, আজ আপনি আপনাকে কোন কোন বিষয় আপনাকে হ্যাপি ফিল করিয়েছে, হাসিয়েছে, সেটা লিখুন। আমি এখনই লিখছি। আজ কি কি শিখেছেন, চলুন আমি লিখি। কি কি শিখেছেন আমি লিখি, ABC করে। আজ কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ, লিখুন। ওকে, নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছে। তাহলে অধ্যায় 1-এর মূল শিক্ষা কি হলো? সুখ কোনো গন্তব্য নয়, কোনো ডেস্টিনেশন নয়, এটি প্রতিদিনের অনুশীলন বা প্র্যাকটিস। আপনি ভিজুয়ালাইজ করে, চোখ বন্ধ করে ঘটনাগুলো ভাবতেও পারেন, কোন কোন ঘটনা আপনাকে হ্যাপি ফিল করিয়েছে, কি কি লার্নিং নিয়েছেন আজকে। আপনি চোখ বন্ধ করে ভাবতেও পারেন।
2 নম্বর হচ্ছে তুলনা যত বাড়ে আনন্দ তত কমে। দেখবেন যে জিনিসটার জন্য আপনার খারাপ ফিল হচ্ছে, মানে হ্যাপি ফিল হচ্ছে না, সেই জিনিসটাই আপনার খারাপ জিনিস, সেটাকে পরিত্যাগ করুন। যদি কম্পেয়ার করা, কারোর সঙ্গে কম্পেয়ার করা আপনার খারাপ লাগছে, সেটা বন্ধ করুন। সাময়িক আনন্দ আর গভীর সুখ এক জিনিস নয়। গভীর সুখ এবং সাময়িক আনন্দ, মদ খেলেন সাময়িক আনন্দ হলো, বিরিয়ানি খেলেন সাময়িক আনন্দ হলো, কিন্তু এই আনন্দ লং টাইম 365 দিন থাকবে এরমটা নয়। কারণ এটা স্টেট অফ মাইন্ড, মাইন্ডের একটা অবস্থা। যেমন সমুদ্রের ঢেউ কেমন হয়, সবসময় ঢেউটা একই লেভেলে 365 দিন থাকে কি না, সে একটা গ্রাফ মেনটেন করে, এভাবে এভাবে করে হাইলো হাইলো করে ল্যাচ করে। তো আমাদের সুখটাও সেরকমই কন্ট্রোলড হয় ফিলিংসের দ্বারা, বিভিন্ন ইভেন্টের দ্বারা। কৃতজ্ঞতা ও সচেতনতা সুখী জীবনের ভিত্তি। কৃতজ্ঞতা আর সচেতনতা, কনসিয়াসনেস, কৃতজ্ঞ থাকুন, সচেতন থাকুন, এটা সুখী জীবনের একটা ভিত্তি। প্রতিদিন ছোট ছোট ভালো মুহূর্তকে লক্ষ্য করার অভ্যাসই দীর্ঘমেয়াদী আনন্দ তৈরি করে। প্রতিদিন ছোট ছোট মুহূর্তকে লক্ষ্য করুন, সেখান থেকে শিখুন, সেখান থেকে শিখে নিজেকে আরো গ্রো করুন। পরবর্তী অধ্যায়ে আমরা জানবো কিভাবে প্রতিটি সকালকে এমন ভাবে শুরু করবেন যাতে পুরো দিনটি আরো শান্ত, আরো ইতিবাচক এবং আনন্দময় হয়ে ওঠে। অধ্যায় 2, প্রতিটি সকালকে আনন্দের সূচনায় পরিণত করুন। যে সকাল বদলে দেয় পুরো দিনের গল্প। আপনি কি কখনো খেয়াল করেছেন একই দিনকে দুইজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে অনুভব করতে পারে? একজন সকাল থেকেই বিরক্ত, ক্লান্ত এবং অস্থির, সামান্য একটি সমস্যায় তার পুরো দিনকে নষ্ট করে দেয়। অন্যজনের জীবনেও সমস্যা আসে কিন্তু সে শান্ত থাকে, সমাধান খুঁজে পায় এবং দিনের শেষে কৃতজ্ঞতা নিয়ে ঘুমাতে যায়। পার্থক্য কোথায়? পার্থক্য শুরু হয় দিনের প্রথম 1 ঘন্টায়। অনেক মানুষ মনে করেন দিনের ভাগ্য বাইরের ঘটনাগুলো ঠিক করে দেয়, না, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ সময় দিনের মান নির্ধারণ করে আমাদের সকালের মানসিক অবস্থা। যে সকালকে জয় করতে পারে সে ধীরে ধীরে নিজের জীবনকেও জয় করতে পারে। প্রতিটি সকাল একটি নতুন জন্ম। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পৃথিবী যেন নতুন করে শুরু হয়। গতকালের ব্যর্থতা আজকের সকালকে স্পর্শ করতে পারে না, যদি আপনি তাকে অনুমতি না দেন। প্রকৃতিকে দেখুন, গাছ গতকালের ঝড়কে আঁকড়ে ধরে রাখে না, রাখে কি? নদী গতকালের ঢেউকে অভিযোগ করে না, করে কি? করে না। সূর্য কখনো বলে না গতকাল মেঘ ছিল তাই আজ আমি উঠবো না। শুধু মানুষই অতীতের ভার কাঁধে নিয়ে নতুন দিন শুরু করে। গতকাল কি হয়েছিল, গত বছর সে কি বলেছিল, কি ব্যবহার করেছিল, তো পুরোনো ব্যাগেজ নিয়ে সে আজকে সকালে ঘুম থেকে ওঠে এবং বিষণ্ণ হয়। আজ যদি আপনি একটি নতুন সিদ্ধান্ত নেন, তাহলে আজই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে। জেগে উঠেই আপনি কাকে স্বাগত জানান? অনেকের সকাল শুরু হয় মোবাইল ফোন দিয়ে। চোখ খুলেই নোটিফিকেশন, সংবাদ, সোশ্যাল মিডিয়া, অন্যের সাফল্য, অন্যের গীবত, অন্যের মতামত, অন্যের সমস্যা। অর্থাৎ নিজের দিন শুরু হওয়ার আগেই নিজের মনকে অন্যের হাতে তুলে দেওয়া। আজকেই আমি সকালে উঠেই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ চেক করলাম, দেখলাম গতকাল আমাদের গ্রুপে 2 কলিগসের মধ্যে একটা কথোপকথন ঝগড়া স্টাইলে হয়েছে। আমি সকালে রাইসটিভ যোগা প্র্যাকটিস ছিল, মেডিটেশন ছিল, দুটোই স্কিপ করে বেরিয়ে গেলাম, ডাইরেক্ট দুজনকে ফোন করলাম। মানে কি, আমার সকালের সময়টা তাদের
কে তাদের উপর দিয়ে শুরু করলাম। তাদের সাবজেক্টে যেন আমার সাবজেক্ট হয়ে গেছে, এটা ভুল। তারপরে আমি ব্যাক করলাম যে না, আমার আজকের প্রোগ্রাম ছিল ডেলি বুক রিডিং করা, মানুষকে বই পড়ে শোনানো, নিজের গ্রোথ করা। তা আমি আবার শুরু করলাম। তো এরকম আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে, কিন্তু আপনি রিব্যাক যখনই মনে পড়বে তখনই আপনি আবার রিব্যাক করুন। তাই জন্য গিল্টি ফিলিংস নয়, এটাই জীবন, এভাবেই সম্ভব। তো চলুন, ভাবুন তো আপনার বাড়ির দরজা খুলতেই যদি একজন একসঙ্গে 10 জন মানুষ ঢুকে পড়ে এবং সবাই একসঙ্গে কথা বলতে শুরু করে, তাহলে আপনার কেমন লাগবে? ভাবুন। ঠিক সেটাই প্রতিদিন আপনার মনের সঙ্গেই ঘটে। তাই দিনের প্রথম উপহারটি নিজের মনকে দিন, পৃথিবীকে নয়, সমাজকে নয়, কলিগসকে নয়, প্রতিবেশীকে নয়। প্রথম দিনের উপহার নিজের জন্য হোক। প্রথম 30 মিনিটের শক্তি। আমার স্ত্রী দেখি সকালে উঠে উনুন বানাতে শুরু করে দিল। সকালে আমার ছেলেটা দেখি সে খুটখাট শুরু করে দিল বিভিন্ন ভাঙা জিনিসপত্র নিয়ে। তা প্রত্যেকের সকালটা শুরু হবে তার নিজের জন্য। ফার্স্ট মেডিটেশন দিয়ে শুরু করা উচিত, তারপরে ব্যায়াম ব্যায়াম করা উচিত, তারপরে তার প্রাথমিক যে আর্জেন্ট কাজ, যদি পড়াশোনা হয় পড়াশোনা, যদি ভিডিও বানানো হয় ভিডিও বানানো, যদি বাড়ির কোনো কাজ থাকে, কেনাকাটা থাকে আর্জেন্ট, সেটা করা উচিত। কোনো ফর্ম ফিল আপ করার থাকে সেটা করা উচিত, কোনো মেডিসিন আনার থাকে সেটা করা উচিত, কোনো রান্না করার থাকে সেটা করা উচিত। তো আগে আর্জেন্ট কাজ, এবং নিজের জন্য যেটা আর্জেন্ট সেটা আগে করা। যদি মেডিসিন খাওয়ার দরকার হয় সেটা খাওয়া উচিত, এক্সারসাইজ করার হয় সেটা করা উচিত, ডিউটি যাওয়ার দরকার হয় আগে যাওয়া উচিত। তো মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে কি, ঘুম থেকে ওঠার পর প্রথম কিছু সময়ে আমাদের মন তুলনামূলকভাবে গ্রহণক্ষম থাকে। আপনি যেটা করবেন সেটা বেশিরভাগটা মন গ্রহণ করবে। এই সময়ে আপনি যা ভাবেন, যা অনুভব করেন এবং যেভাবে দিন শুরু করেন, তার প্রভাব দীর্ঘ সময় ধরে থেকে যায়। তাই এই সময়টাকে সচেতনভাবে ব্যবহার করুন। নিজেকে কয়েকবার ক্লিন করতেও পারেন, ও কোনো কোনো দিয়ে বলতে পারেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কয়েকটা ডিপ শ্বাস নিতে পারেন এরকম চোখ বন্ধ করে বা চোখ খোলা অবস্থায়। এর সাথে সাথে কল্পনা করতে পারেন মস্তিষ্কে যত পুরোনো প্যাটার্ন, থট, নেগেটিভ থট আছে, শ্বাসের মাধ্যমে আপনি বার করে দিচ্ছেন, নিজেকে হিল করছেন, ক্লিন করছেন। আরেকবার করুন। এইসব মাইক্রো হ্যাবিট আপনাকে অনেক পাওয়ারফুল, এম্পাওয়ার করবে। তাই এই সময়টাকে সচেতন ভাবে ব্যবহার করুন। নিজেকে বলুন, আজ আমি তাড়াহুড়ো নয়, সচেতনতা বেছে নেব। আজ আমি অভিযোগ নয়, কৃতজ্ঞতা বেছে নেব। 10টা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন নিজের জন্য, নিজের হেলথ কেয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটির উপরে। থ্যাংক ইউ দিন ইউনিভার্সকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফাদার এন্ড মাদার, থ্যাংক ইউ অল গুরুজ, থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ আমার জব, থ্যাংক ইউ আমার ছেলে মেয়ে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, কলিগস। আমার কাছে যা কিছু আছে সবকিছুকে থ্যাংক ইউ। আমার সাথে যা ঘটে গেছে সেখান থেকে যা লার্নিং নিয়েছে তার জন্য থ্যাংক ইউ। এরকম আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারেন। নিজেকে বলুন, আজ আমি তাড়াহুড়ো নয়, সচেতনতা বেছে নেব। আজ আমি অভিযোগ নয়, কৃতজ্ঞতা বেছে নেব। আজ আমি ভয় নয়, সম্ভাবনা বেছে নেব বা দেখব। এই বাক্যগুলো কোনো জাদুমন্ত্র নয়, এগুলো আপনার মাইন্ডসেট চেঞ্জ করে, এগুলো আপনার ডেস্টিনেশন চেঞ্জ করে, এগুলো আপনাকে হ্যাপি ফিল করাবে, এগুলো আপনার মনকে একটি নতুন দিক নির্দেশনা করবে। কৃতজ্ঞতার নীরব শক্তি। সুখী মানুষের একটি সাধারণ অভ্যাস আছে, তারা প্রতিদিন এমন কিছু খুঁজে বের করেন যার জন্য কৃতজ্ঞ হওয়া যায়। হয়তো আজ আপনি সুস্থ আছেন, হয়তো আপনার পরিবার আছে, হয়তো আজও আপনি শেখার সুযোগ পেয়েছেন, হয়তো আজও আপনি নতুনভাবে শুরু করতে পারছেন। যে মানুষ প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করে সে ধীরে ধীরে অভাবের বদলে
প্রাচুর্য দেখতে শেখে। সকালের নীরবতা। দিনের শুরুতেই অন্তত 5 মিনিট নীরবে বসুন। কোনো গান নয়, কোনো ভিডিও নয়, কোনো খবর নয়, শুধু নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। অনুভব করুন আপনি বেঁচে আছেন। এই মুহূর্তটি আপনার। এই কয়েক মিনিট আপনার মনকে স্থির করবে। স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নিজের সঙ্গে প্রথম কথোপকথন করুন। আমরা সারাদিন অনেক মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথনটি হয় নিজের সঙ্গে। সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কেমন মানুষ হতে চাই। শুধু কি করব তা নয়, আজ আমি কি আজ ধৈর্যশীল হব? আমি কি আজ কাউকে সম্মান দেব? আমি কি আজ নিজের উপর বিশ্বাস রাখব? আপনার পরিচয় আপনার কাজের আগেই তৈরি হয়। আপনার পরিচয় আপনার কাজের আগেই তৈরি হয়। আপনি যে মাইন্ডসেট তৈরি করবেন সেই মাইন্ডসেট নিয়েই কথা বলবেন, মিশবেন। আপনার দৃষ্টিভঙ্গি তাই সমাজে আপনি প্রকাশ করবেন। একটি ছোট্ট গল্প। একজন বৃদ্ধ বৃদ্ধ মালি প্রতিদিন ভোরে বাগানে কাজ করতেন। একদিন একজন তরুণ তাকে জিজ্ঞাসা করলো, আপনি প্রতিদিন এত সকালে কেন আসেন? বৃদ্ধ হেসে বললেন, আমি শুধু গাছের যত্ন নিতে আসি না, আমি আমার মনেরও যত্ন নিতে আসি। কারণ দিনের শুরুতে আমি যদি শান্তি বপন করি, তাহলে সারাদিন শান্তি শান্তি ফল হিসেবে ফিরে আসে। তরুণটি সেই দিন থেকে প্রতিদিন 10 মিনিট নীরবে বসা শুরু করলো। কয়েক মাস পরে সে বুঝতে পারলো তার জীবনের সমস্যাগুলো পুরোপুরি বদলায়নি, কিন্তু সমস্যার প্রতি তার প্রতিক্রিয়া বদলে গেছে। আর সেই পরিবর্তনই তার জীবনকে বদলে দিয়েছে। 365 দিনের সুখের সকালের রুটিন। প্রতিদিন সকালে এই 7টি ধাপ অনুসরণ করুন। ঘুম থেকে উঠে অন্তত 20 মিনিট মোবাইল ব্যবহার করবেন না। 3 বার গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করুন। 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। 5 মিনিট নীরবে বসে শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করুন। নিজের আজকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ঠিক করুন। নিজেকে একটি ইতিবাচক বাক্য বলুন, আজ আমি সচেতনভাবে আনন্দ বেছে নেব। দিনের শুরু হাসি মুখে করুন। আজকের এই চ্যাপ্টারের অনুশীলন কি? আগামী 7 দিন একটি সকালের জার্নাল তৈরি করুন। প্রতিদিন লিখুন, আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ। আজ আমি কোন একটি ভালো কাজ করব। আজ আমি কোন অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে দেব। আজকের দিনের শেষে আমি কেমন অনুভব করতে চাই। 7 দিনের শেষে নিজের মনকে লক্ষ্য করুন। আপনি বুঝতে পারবেন সুখ কোনো হঠাৎ পাওয়া অনুভূতি নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। অধ্যায় 2 এর মূল শিক্ষা হলো, প্রতিটি সকাল একটি নতুন সুযোগ। দিনের প্রথম সময়টি নিজের জন্য সংরক্ষণ করুন। কৃতজ্ঞতা মানসিক শান্তির দরজা খুলে দেয়। নীরবতা মনকে শক্তিশালী করে। ছোট সকালের অভ্যাস দীর্ঘমেয়াদে অসাধারণ পরিবর্তন আনে। অধ্যায় 2 এর সমাপ্তি। মনে রাখবেন, একটি সুন্দর জীবন একদিনে তৈরি হয় না, কিন্তু একটি সুন্দর সকাল প্রতিদিন একটি সুন্দর জীবনের ভিত্তি গড়ে তোলে। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে অতিরিক্ত চিন্তার জাল থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তে শান্তভাবে বাঁচা যায়, এবং কেন আমাদের বেশিরভাগ দুশ্চিন্তায় বাস্তবে কখনো সত্যি হয় না। অধ্যায় 3 অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি। মনের শব্দ কমিয়ে শান্তির দরজা খুলুন। একটি অশান্ত মন কখনো সুখী হতে পারে না, আর একটি শান্ত মনকে খুব কম জিনিসই অশান্ত করতে পারে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন আপনি একটি সুন্দর বাগানে দাঁড়িয়ে আছেন। চারপাশে সবুজ গাছ, হালকা বাতাস, পাখির ডাক, কিন্তু হঠাৎ শত শত মানুষ একসঙ্গে চিৎকার শুরু করলো। আপনি কি সেই পাখির গান শুনতে পারবেন? অবশ্যই না।
ঠিক একই ঘটনা প্রতিদিন আমাদের মনের ভেতরটা ঘটছে। আমাদের মন কখনো অতীতের ভুল নিয়ে ব্যস্ত, কখনো ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত, কখনো অন্যের মতামত নিয়ে অস্থির। ফলে বর্তমান মুহূর্তের শান্ত কণ্ঠস্বর আর শোনা যায় না। আজকের এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে অতিরিক্ত চিন্তার এই অবিরাম শব্দকে ধীরে ধীরে শান্ত করা যায়। 3, চিন্তা ও অতিরিক্ত চিন্তার পার্থক্য। থিঙ্কিং ওভার থিঙ্কিং এর মধ্যে ডিফারেন্স। চিন্তা করা খারাপ নয়, বরং সঠিক চিন্তা মানুষকে পরিকল্পনা করতে শেখায়, সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে সহায়তা করে। কিন্তু যখন একই বিষয় বারবার ঘুরে ফিরে মাথায় আসে অথচ কোনো সমাধান বের হয় না, তখন সেটি আর চিন্তা থাকে না, সেটি হয়ে যায় গোলকধাঁধার মতো অতিরিক্ত চিন্তা। এটি অনেকটা দোলনার মতো। আপনি নড়াচড়া করছেন কিন্তু কোথাও পৌঁছাচ্ছেন না। শরীর ক্লান্ত হয়, মন ক্লান্ত হয়, কিন্তু সমস্যা একই জায়গায় থেকে যায়। আমাদের মন কেন এমন করে? এক মিনিট। আমাদের মন কেন এমন করে? মানুষের মস্তিষ্ক মূলত বেঁচে থাকার জন্য তৈরি হয়েছে, সুখী থাকার জন্য নয়। বেঁচে থাকার জন্য তৈরি হয়েছে, সুখী থাকার জন্য নয়। হাজার হাজার বছর আগে মানুষের সবচেয়ে বড় কাজ ছিল বিপদ চিনে নেওয়া। তাই আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সম্ভাব্য সমস্যার দিকে বেশি নজর দিত। আজ বনের বাঘ নেই, কিন্তু মনের মধ্যে ভেতরে নতুন বাঘ তৈরি হয়েছে। যদি আমি ব্যর্থ হই, এই ব্যর্থতার বাঘ। যদি সবাই আমাকে অপছন্দ করে, এই অপছন্দের বাঘ। যদি ভবিষ্যতে সবকিছু খারাপ হয়ে যায়, এই ভয় ফিলিংসের বাঘ। মজার বিষয় হলো এই ভয়ের বড় একটি অংশ বাস্তবে কখনোই ঘটে না, তবুও আমরা তাদের জন্য শক্তি খরচ করি, হোপলেস হয়ে পড়ি। কল্পনার কারাগার। একজন কর্মচারী অফিস থেকে বের হওয়ার সময় তার বস শুধু বললেন, আগামীকাল সকালে আমার সঙ্গে দেখা করো। ব্যাস, সারা রাত ঘুম হলো না। সে ভাবতে লাগলো, হয়তো আমি কোনো ভুল করেছি, হয়তো চাকরি চলে যাবে, হয়তো সবাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। পরদিন সকালে অফিসে গিয়ে সে জানলো বস শুধু তাকে একটি নতুন প্রকল্পের দায়িত্ব দিতে চেয়েছিলেন। দেখলেন, বাস্তবতার চেয়ে কল্পনায় তাকে বেশি কষ্ট দিয়েছিল। এটাই অতিরিক্ত চিন্তার ফাঁদ। বর্তমান মুহূর্তের শক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি মন দিয়ে গান শোনেন, সূর্যাস্ত দেখেন, প্রিয় মানুষের সঙ্গে গল্প করেন অথবা কোনো কাজে পুরোপুরি ডুবে যান, তখন দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। কারণ তখন আপনার মন বর্তমান মুহূর্তে থাকে। অতিরিক্ত চিন্তা সবসময় অতীত অথবা ভবিষ্যতে বাস করে। শান্তি সবসময় বর্তমানেই থাকে। এক মিনিট, আমার চার্জটা কমে গেছে। সো শান্তি সবসময় বর্তমানেই থাকে, প্রেজেন্ট স্টেটে। শ্বাস আপনার সবচেয়ে কাছের বন্ধু। যখনই মনে হবে চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনার সবচেয়ে কাছের বন্ধু, যখনই মনে হবে চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন একটি সহজ অনুশীলন করুন। ধীরে ধীরে 4 পর্যন্ত গুণে শ্বাস নিন। তারপর 6 পর্যন্ত গুনে গুনে শ্বাস ছেড়ে দিন। এভাবে 5 বার করুন। শুধু শ্বাসের চলাচল অনুভব করুন।
এভাবে করুন। কয়েক মিনিটের মধ্যেই আপনি বুঝতে পারবেন মন একটু একটু করে শান্ত হচ্ছে। সত্যি আমি ফিল করছি মন শান্ত হচ্ছে, কারণ শ্বাস সবসময় বর্তমানের সঙ্গে আপনাকে যুক্ত করে। প্রতিটি ভাবনা সত্য নয়। আমরা প্রায় মনে করি আমি যা ভাবছি সেটাই সত্য, কিন্তু বাস্তবতা ভিন্ন। ভাবনা হলো আকাশের মেঘের মতো, সব মেঘ বৃষ্টি আনে না, সব ভাবনাও সত্য হয় না। যখন মনে হবে আমি পারবো না, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এর প্রমাণ কি? এর প্রমাণ কি? যখন মনে হবে সবাই আমাকে বিচার করছে, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নিশ্চিত? অনেক সময় আপনি দেখবেন আপনার ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। ছেড়ে দেওয়ার গল্প বা শিল্প। একটি গ্লাসে যদি পানি ভরে আপনি 1 মিনিট ধরে রাখেন, তেমন সমস্যা হবে না। 1 ঘন্টা ধরে রাখলে হাত ব্যথা করবে, একদিন ধরে রাখলে হাত অবশ হয়ে যেতে পারে। পানির ওজন বদলায়নি, কিন্তু কতক্ষণ ধরে রেখেছেন সেটাই কষ্টের কারণ হয়েছে। জীবনের কষ্ট অনেকটাই এমন। ঘটনা যতটা কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় তাকে দীর্ঘদিন ধরে আঁকড়ে রাখা। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করে দেওয়া। গ্লাসে জল ঢেলে খালি করে দেওয়া, ঠিক সেরকম। তো খালি করবেন কিরকম? চোখ বন্ধ করুন, শ্বাস নিন। যেটা টেনশন দিচ্ছে কল্পনা করুন সেটা যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন তার সাথে বেরিয়ে যাচ্ছে। তার আগে লম্বা শ্বাস নেন, একটা পজিটিভ এনার্জি নেন। এবার কল্পনা করুন ছেড়ে দিচ্ছেন সেই সমস্ত থিঙ্কিং। হাতের মুষ্টিও ছেড়ে দেবেন, শরীর ঢিলা ছেড়ে দেবেন। আবার নিন শ্বাস, ছেড়ে দিলাম, রিল্যাক্স। এরম 10 বার করুন। প্রয়োজনে কাগজে এই ঘটনাটা লিখে কাগজটাকে ছেড়ে দিন বা পুড়ে দিন। প্রতিদিন অন্তত 10 মিনিট কোনো স্ক্রিন ছাড়া বসে থাকুন। শুরুতে অস্বস্তি লাগবে, মনে হবে কিছু একটা দরকার, কিছু একটা করা দরকার, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝবেন শান্তি বাইরে নয়, আপনার ভেতরেই ছিল। শুধু এতদিন তার শব্দ শোনা যাচ্ছিল না। একটি ছোট্ট গল্প। একজন জ্ঞানী শিক্ষক তার ছাত্রকে একটি কাঁচের জার দিলেন। জারের মধ্যে ছিল কাদা মেশানো পানি। তিনি বললেন, এটি নাড়াও। ছাত্র নাড়াতেই পুরো পানি ঘোলা হয়ে গেল। শিক্ষক বললেন, এবার কিছুক্ষণ অপেক্ষা করো। কয়েক মিনিট পরে কাদা নিচে বসে গেল, পানি আবার পরিষ্কার হয়ে উঠল। শিক্ষক হাসলেন, তোমার মনও এমনই। প্রতিটি সমস্যার সঙ্গে সঙ্গে লড়াই করতে হবে না। অনেক সময় শুধু একটু থেমে গেলেই অস্থিরতা নিজে নিজে থেকেই বসে যায়। 365 দিনের শান্ত মনের অনুশীলন। প্রতিদিন এই 4টি কাজ করুন। চিন্তা লিখুন, যা মাথায় ঘুরছে কাগজে লিখে ফেলুন। 3টি প্রশ্ন করুন, এটি কি সত্য? এটি কি এখনই ঘটছে? আমি কি এখনই এর জন্য কিছু করতে পারি? শ্বাসে ফিরে আসুন, 5 মিনিট সচেতনভাবে শ্বাস নিন। একটি বাক্য বলুন, আমি আমার ভাবনা নয়, আমি সেই মানুষ যে নিজের ভাবনাকে পর্যবেক্ষণ করতে পারে। আজকের অনুশীলন। আজ সারাদিন নিজের মনকে লক্ষ্য করুন। যখনই দেখবেন অকারণে একই বিষয় বারবার ভাবছেন, তখন নিজেকে থামিয়ে বলুন, এই মুহূর্তে আমি নিরাপদ, আমি বর্তমানকে বেছে নিচ্ছি। তারপর ধীরে ধীরে 3টি গভীর শ্বাস নিন। এই ছোট অভ্যাসটি কয়েক সপ্তাহ ধরে করলে আপনি অনুভব করবেন আপনার চিন্তা কমে গেছে নয়, বরং চিন্তার উপর আপনার নিয়ন্ত্রণ বেড়ে গেছে। অধ্যায় 3-এর মূল শিক্ষা কি? চিন্তা অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়, কিন্তু অতিরিক্ত চিন্তা অপ্রয়োজনীয়, শক্তি নষ্ট করে। সব ভাবনা সত্য নয়। বর্তমান মুহূর্তেই শান্তি লুকিয়ে আছে। সচেতন শ্বাস মনের অস্থিরতা কমানোর একটি সহজ উপায়। ছেড়ে দেওয়া দুর্বলতা নয়, এটি মানসিক স্বাধীনতার লক্ষণ। অধ্যায় 3-এর সমাপ্তি। মনে রাখবেন, সুখী মানুষদের জীবনে সমস্যা কম থাকে না,
পার্থক্য শুধু এই যে তারা সমস্যাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে না, তারা জানে মনের উপর নিয়ন্ত্রণই জীবনের উপর নিয়ন্ত্রণ। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে সম্পর্ক, কৃতজ্ঞতা এবং ক্ষমার শক্তি আমাদের জীবনে গভীর আনন্দ ও স্থায়ী মানসিক শান্তি এনে দেয়। অধ্যায় 4, সম্পর্ক, কৃতজ্ঞতা ও ক্ষমার শক্তি। মানুষের হৃদয়ের সবচেয়ে বড় সম্পদ। জীবনের শেষ প্রান্তে মানুষ তার ব্যাংক ব্যালেন্স নয়, বরং তার সম্পর্কগুলোর উষ্ণতা মনে রাখে। একবার কল্পনা করুন আপনি একটি বিশাল প্রাসাদে একা থাকেন। সেখানে সব ধরনের আরাম আয়েশ আছে, দামি গাড়ি, আধুনিক প্রযুক্তি, বিলাসবহুল আসবাব, কোনো কিছুর অভাব নেই। কিন্তু সেই প্রাসাদে যদি আপনার আনন্দ ভাগ করে নেওয়ার মতো একজন মানুষও না থাকে, তাহলে সেই প্রাসাদ কি সত্যি একটি সুখের বাড়ি? সম্ভবত না। আবার কল্পনা করুন একটি ছোট্ট ঘর, সেখানে হয়তো বিলাসিতা নেই, কিন্তু পরিবারের সদস্যরা একসঙ্গে বসে হাসছে, গল্প করছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে। সেখানে যে আনন্দ অনুভব করা যায় তা অনেক সময় কোটি টাকার সম্পদ দিয়েও কেনা যায় না। কারণ মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয়, সংযুক্ত থাকার জন্যও জন্মেছে। সম্পর্কের প্রকৃত মূল্য। আজকের পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। হাজার হাজার অনলাইন বন্ধু, শত শত পরিচিত, অসংখ্য মেসেজ, কিন্তু একই সঙ্গে একাকিত্ব বেড়েছে। কারণ সংযোগ আর সম্পর্ক এক জিনিস নয়। সম্পর্ক তৈরি হয় সময় দিয়ে, মনোযোগ দিয়ে, বিশ্বাস দিয়ে এবং সবচেয়ে বড় কথা উপস্থিতি দিয়ে। কখনো কখনো একটি আন্তরিক কথোপকথন হাজারটি অনলাইন বার্তার চেয়েও মূল্যবান। মানুষকে শোনা একটি হারিয়ে যাওয়া শিল্প। আমরা প্রায় উত্তর দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য নয়। কেউ যখন নিজের কষ্টের কথা বলে, তখন অনেকেই সঙ্গে সঙ্গে পরামর্শ দিতে শুরু করে। কিন্তু অনেক সময় মানুষের সমাধান দরকার হয় না, দরকার হয় একজন মনোযোগ দিয়ে শোনার মানুষ। যখন আপনি কাউকে মন দিয়ে শোনেন, তখন আপনি তাকে একটি মূল্যবান উপহার দেন, সম্মান। আর সম্মান থেকেই জন্ম নেয় গভীর সম্পর্ক। কৃতজ্ঞতার শক্তি। আমরা প্রায়ই যা নেই সেটার দিকেই তাকিয়ে থাকি, আর যা আছে সেটাকে স্বাভাবিক বলে ধরে নিই। একদিন যদি বিদ্যুৎ না থাকে, তখন বুঝি তার মূল্য। একদিন যদি শরীর অসুস্থ হয়, তখন বুঝি সুস্থ থাকার মূল্য। একদিন যদি প্রিয় মানুষটি দূরে চলে যায়, তখন বুঝি তার উপস্থিতির মূল্য। কিন্তু সুখী মানুষরা অপেক্ষা করেন না, তারা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি ধন্যবাদ, একটি আন্তরিক হাসি, একটি ছোট্ট প্রশংসা, এসবই সম্পর্ককে শক্তিশালী করে। ক্ষমা, নিজেকে মুক্ত করার পথ। অনেকেই মনে করেন ক্ষমা করা মানে দুর্বল হয়ে যাওয়া। আসলে সত্য তার উল্টো। যখন আপনি রাগ, ক্ষোভ এবং অভিমান দীর্ঘদিন ধরে ধরে রাখেন, তখন সবচেয়ে বেশি কষ্ট পান আপনি নিজেই। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে আমি আর এই কষ্টকে আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেব না। এটি অন্যের জন্য নয়, এটি নিজের মানসিক স্বাধীনতার জন্য। একটি গল্প। দুই সন্ন্যাসী দুইজন সন্ন্যাসী একটি নদী পার হচ্ছিলেন। নদীর ধারে এক নারী দাঁড়িয়েছিলেন। তিনি নদী পার হতে পারছিলেন না। একজন সন্ন্যাসী তাকে কোলে করে নদী পার করে দিলেন। এরপর দুইজন আবার হাঁটতে শুরু করলেন। কয়েক ঘন্টা পরে অন্য সন্ন্যাসী বললেন, তুমি একজন নারীকে স্পর্শ করলে কেন? প্রথম সন্ন্যাসী হেসে বললেন, আমি তো তাকে নদীর ধারে নামিয়ে দিয়েছি, কিন্তু তুমি এখনো তাকে মনে বহন করে চলেছো। আমাদের জীবনে এমন হয়, অনেক পুরনো ঘটনা আমরা বছরের পর বছর ধরে বয়ে বেড়াই, ফলে নতুন আনন্দের জন্য হৃদয়ে আর জায়গা থাকে না। তো ভালোবাসা প্রকাশ করতে শিখুন। অনেকেই মনে করেন সে তো জানেই আমি তাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা অনুভব করানোর প্রয়োজন আছে। আজই একজন প্রিয় মানুষকে বলুন, তোমার জন্য আমি কৃতজ্ঞ। একজন বন্ধুকে বলুন, তোমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার বাবা মাকে, সন্তানকে, জীবন সঙ্গীকে একটি আন্তরিক হাসি উপহার দিন। ভালোবাসা যত ভাগ করবেন তত বাড়বে। নিজের সঙ্গেও সম্পর্ক গড়ুন। আমরা অন্যদের ভালোবাসতে শিখি কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে যাই। নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়, এর অর্থ নিজের ভুলকে স্বীকার করা, নিজেকে উন্নত করার সুযোগ দেওয়া, নিজেকে সম্মান করা, নিজের শরীর মন আত্মার যত্ন নেওয়া। যে মানুষ নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে সে অন্যের সঙ্গেও শান্তিতে থাকতে পারে। 365 দিনের সম্পর্ক গড়ার অভ্যাস। প্রতিদিন 5 মিনিট ছোট ছোট কাজ করুন। একজন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। অন্তত একজনের কথা মন দিয়ে শুনুন। একটি ছোট্ট ভালো কাজ করুন, কোনো প্রতিদানের আশা ছাড়াই। রাতে ঘুমানোর আগে দিনের সব রাগ ঝেড়ে পরিষ্কার করে দেওয়ার সিদ্ধান্ত নিন। নিজেকে আয়নায় দেখে বলুন, আমি নিজেকে সম্মান করি, আমি অন্যদেরকেও সম্মান করি। সো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, টাইমের অভাব, আমার জরুরি কাজ আছে। এর দ্বিতীয় পার্ট আপনারা শুনতে চাইলে আমাকে এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লাগছে। সো আমরা এর পরের পার্টটা তাহলে তৈরি করতে সুবিধা হবে।